হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে টপিকটা আমি নিয়ে আসলাম সেটা হচ্ছে কি বলতো, ক্লাস 10-এর যে লাইফ সায়েন্সের সেকেন্ড ইউনিট এক্সামিনেশন রয়েছে, সেই এক্সামে তোমাদের লাইফ সায়েন্সের উপর যে সমস্ত কোশ্চেনগুলো স্যাররা জোর দেবে, সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে চলে এসেছি। অর্থাৎ এই কোশ্চেনগুলোর বাইরে থেকে কোনো কোশ্চেন তোলার চান্স নেই, এর ভিতর থেকেই স্যারকে কোশ্চেন করতে হবে। শুধু বড় কোশ্চেন তাই নয়, ছোট ছোট যে সমস্ত এমসিকিউ বা এসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেগুলোও এই টপিকগুলোর উপর থেকেই স্যাররা দিতে বাধ্য। তাই তোমরা বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে আলোচনা করতে চলেছে। চলো কথা না বাড়িয়ে আগে সাজেশনটা জেনে নিই, তারপরে অন্য কথা আবার বলবো, ঠিক আছে? তোমাদের বলে নিই যে লাইফ সায়েন্সে তোমাদের সাধারণত সেকেন্ড ইউনিট এক্সামের ক্ষেত্রে 3টে চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার। তবে সেকেন্ড চ্যাপ্টারটা পুরোটা নেই। সেকেন্ড চ্যাপ্টারের জননের যে পার্টটা রয়েছে সেইখান থেকে সেকেন্ড ইউনিট এক্সামিনেশন শুরু হয়, অর্থাৎ জননের পার্ট থেকে সেকেন্ড ইউনিট এক্সাম গণ্য করা হয়ে থাকে, ঠিক আছে? আর তার আগে যে পার্টটা ছিল, মানে সেকেন্ড চ্যাপ্টারের জননের আগের যে পার্টটা, সেই পার্টটা তোমাদের ফার্স্ট ইউনিট এক্সামে ছিল, তাই তো? চলো দেখে নিই সাজেশনগুলো কি আছে। সেখানে দেখো জীবনের প্রবাহমানতা, সেখানে জননের পার্ট থেকে শুরু হচ্ছে। দেখো পার্থক্য রয়েছে বেশ কিছু না, অল্প একদম পার্থক্য রয়েছে। পার্থক্য রয়েছে কি, যৌন অযৌন জননের মধ্যে পার্থক্য করতে হবে, আর স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য করতে হবে। একদম ইজি ব্যাপার। যৌন জনন আর অযৌন জননের পার্থক্য হচ্ছে, যৌন জননে একটা জীব লাগে না দুটো জীব লাগে, অযৌন জননের কটা জীব লাগে, যৌন জননের কোনটা জটিল আর কোনটা ইজি প্রসেস, এই সমস্ত জিনিস লিখতে হবে। কোনটায় জীব বেশি তৈরি হয়, কোনটায় কম জীব তৈরি হয়, এই সমস্ত পয়েন্টগুলো তোমাদের রাখতে হবে। আর স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা পার্থক্য হিসাবে যে কোনটায় বাহক দরকার হয়, কোনটায় পরাগরেণুর অপচয় হয়। তবে খেয়াল রেখো, এটা শুধুমাত্র পার্থক্য নয়, সেই সাথে তোমরা সংজ্ঞা আকারেও স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের সংজ্ঞাটা মনে রেখো। সংজ্ঞা নয়, সেই সাথে উদাহরণটাও মনে রাখবে। অর্থাৎ স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য, সংজ্ঞা এবং উদাহরণটা মনে রাখবে। অর্থাৎ ধরো বলে দিল তাল গাছের ক্ষেত্রে কোন পরাগযোগ হয়, স্বপরাগযোগ না ইতর পরাগযোগ, তখন সেক্ষেত্রে মুশকিলে পড়ে যাবে। তাই উদাহরণগুলো ভালোভাবে দেখে নিও। তারপরে কোশ্চেন আমি লিখেছি যে অযৌন জননের প্রকারভেদগুলো উদাহরণ সহ লিখতে হবে, এছাড়া সংজ্ঞাও খেয়াল রাখতে হবে। দেখো অ্যাকচুয়ালি এটা সরাসরি কোশ্চেন দেবে না, আবার দিতেও পারে পাচ্ছে, কিন্তু সাধারণত দেওয়ার চান্স নেই। তাও অ্যাকচুয়ালি আমি কেন কোশ্চেনটা দিয়েছি, দেখো অযৌন জননের যে প্রকারভেদগুলো তোমরা জানো, অর্থাৎ ওই যে ছিল না বিভাজন, কোষপত্তন, খণ্ডীভবন, বার্ডিং, ওই রেণু উৎপাদন, ওই প্রসেসগুলো তোমাদের প্রকারভেদগুলোর সাথে উদাহরণগুলো সংজ্ঞা সহ জানতে হবে। অর্থাৎ ধরো বলে দিল রেণু উৎপাদন কাকে বলে, সেক্ষেত্রে তোমাদের রেণু উৎপাদন কাকে বলে যেমন জানতে হবে, তার পাশাপাশি তার উদাহরণ জানতে হবে, এবং প্রকারভেদগুলো তো ইন্ডিভিজুয়ালি তোমরা জানছোই। এইবারে যেটা রয়েছে, দেখো অঙ্গজ বংশবিস্তার বলে একটা পয়েন্ট রয়েছে বইতে। এগুলো কিন্তু টুকবে, আর বইয়েও দাগ মেরে নিতে পারো। সব থেকে ভালো হচ্ছে টুকে নেওয়া, তারপরে বইয়ে দাগ মেরে নেওয়া। দেখো অঙ্গজ বংশবিস্তারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমি বেশ কিছু পয়েন্ট লিখেছি। এই পয়েন্টগুলো তোমাদের 2 মার্কসের কোশ্চেন হিসাবে খুবই ইম্পর্টেন্ট। দেখো অঙ্গজ বংশবিস্তারের ক্ষেত্রে বলছে যে খর্বধাবক, এই খর্বধাবকটা কিন্তু 2 নম্বরের জন্য দিতে পারে। যে খর্বধাবক কি, শাখা কলম কি, জোর কলম কি, স্টক বা শিয়ন কি, মাইক্রো প্রোপাগেশন কি। মাইক্রো প্রোপাগেশন যাকে বলে বাংলায় অনুবিস্তরণ। খেয়াল রেখো যে মাইক্রো প্রোপাগেশন বা বাংলায় বলে দিল অনুবিস্তরণ কি, আর এর প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করো, সেটাও দিতে পারে। যে মাইক্রো প্রোপাগেশনটা রেখাচিত্রের মাধ্যমে দেখাও, সেটাও দিতে পারে। আর তারপরে যেটা রয়েছে টোটিপোটেন্সি কি, আর এক্সপ্ল্যান্ট কি, দেখো তাই রয়েছে এক্সপ্ল্যান্ট কি। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্নের জনুক্রম। এটা তোমাদের 5 মার্কসের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ফার্নের জনুক্রম। এটা প্রতিবার ইম্পর্টেন্ট থাকে। তারপরে দেখো সপুষ্পক উদ্ভিদের নিষেক, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের নিষেক যে প্রক্রিয়াটা, যে তারপরে কি হয়, যে পরাগরেণু এসে ফুলের উপর পড়লো, তারপরে সেখান থেকে পরাগ নালী তৈরি হলো, তারপরে সেটা গিয়ে যে ডিম্বাশয়ে প্রবেশ করলো, ডিম্বক নালী দিয়ে, এই সমস্ত জিনিসগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ পয়েন্ট আকারে লিখতে হবে। এটাও আমি 5 মার্কসের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে এবারের জন্য ধরে নিচ্ছি, 5 স্টার দিয়ে দিলাম। তারপরে দেখো বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা, পার্থক্য এবং দশাগুলো লিখতে হবে। অর্থাৎ বৃদ্ধি বিকাশের পার্থক্য কি রয়েছে, তাদের যে সংজ্ঞা কি রয়েছে, এবং দশাগুলো স্টেপ বাই স্টেপ খেয়াল রাখতে হবে। দেখো দ্বিতীয় চ্যাপ্টার থেকে এই কটা সামান্য কোশ্চেন রেডি করে গেলে দ্বিতীয় চ্যাপ্টার তোমাদের হাতের মুঠোয়, একেবারে ইজি, কোনো বোঝার না বোঝার কোনো জায়গায় নেই, একেবারে ইজি জায়গা। চলো এরপরে যেটা রয়েছে থার্ড চ্যাপ্টার বংশগতি, সেই বংশগতি থেকে দেখে নি কোন কোন যে কোশ্চেন ইম্পর্টেন্ট হতে পারে। সেক্ষেত্রে দেখো বংশগতির ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে কি বলছে, প্রকরণের উদাহরণ। মানে কি, ওই যে ছিল না জিহ্বার ব্যাপারটা, কারো জিহ্বা ছিল, কানের লতি ছিল, খেয়াল আছে? জিহ্বার ব্যাপার ছিল কি, হয়তো ছিল কি একটা যেন ছিল জিহ্বার একটা, যা খেয়াল করছে না, তবে খেয়াল রাখো ওই কানের লতির ব্যাপারটা,
ওইটা কিন্তু আসতে পারে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে মানুষের ক্ষেত্রে প্রকরণের উদাহরণের ওই জায়গাটা একটুখানি পড়ে নিও। তারপরে এই জায়গাটা একটু খেয়াল রাখো, আমি 3 স্টার মেরে দিচ্ছি এই কোশ্চেনটা। এক্ষেত্রে বলছি যে বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দ, মানে তোমরা খেয়াল করে দেখো বইয়ে এক জায়গায় লোকাস কি, তারপরে ধরো একসংকর জনন কি, দ্বিসংকর জনন কি, তারপর অসম্পূর্ণ প্রকটতা না সরি ফিনোটাইপ কি, জিনোটাইপ কি, P1 জনু কি, F1 জনু কি, এই সম্পর্কিত বেশ কিছু কথা লেখা আছে। ওখান থেকে তোমাদের 2 মার্কসের কোশ্চেন প্রতিবারই কিছু না কিছু দেয়, আর যে কোনো একটা উল্লেখ করে দিয়ে বলে দেবে যে এটা কাকে বলে, তখন সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ এটা কিন্তু গুরুত্ব সহকারে একটু পড়ে নিও। তারপরে দেখো মেন্ডেলের সফলতার কারণ এবং মটর গাছ নির্বাচনের কারণ, এটা 2 স্টার মেরে রাখছি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছিল তার পরীক্ষার জন্য, এবং মেন্ডেল কিভাবে সফলতা অর্জন করেছিল সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে দেখো তারপরে কোশ্চেন রয়েছে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ছকটা তোমাদের খেয়াল রাখতে হবে। তার মানে একটা ছক ছিল না যে ওই যে লম্বা গাছ, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে বেটে গাছ। তারপরে দেখো খেয়াল করে দেখো তোমাদের ছিল না ধরো ফলের রং, বীজের রং, এই জায়গাগুলো ভালোভাবে খেয়াল করতে হবে, কারণ ওখান থেকে কোশ্চেন দেবে, বললো যে এর মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো বলে একাধিক অপশন দিয়ে দিল, তোমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা বাঁচতে হবে, অথবা নয় প্রকট বৈশিষ্ট্য নয় এরকম বলে দিল, সেক্ষেত্রেও তোমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এক এবং দ্বিসংকর জননের যে চেকার বোর্ড এবং যে জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত, ওটা একটু দেখতে হবে। সরাসরি তোমাদের ওই কোশ্চেন না দিলেও ওই কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে না কোশ্চেন করা টাফ হয়ে যাবে। সেই জন্য এক সংকর আর দ্বিসংকর জননের যে চেকার বোর্ড তোমাদের বানাতে হয় বড় করে, আর একটা বড় অনুপাত ছিল মনে আছে দ্বিসংকর জননের যে অনুপাতটা, ওটা কমেন্ট করে জানাতে দেখি। দ্বিসংকর জননের যে জিনোটাইপিক অনুপাত সেটা কি হবে, 1:2, 2:2, আর বলছি না, কমেন্ট করে জানাও। তারপরে দেখো তারপরে কোশ্চেন হচ্ছে মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্র, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 স্টার মেরে রাখি, বুঝলে, 3 স্টার মেরে রাখার মতো কোশ্চেন। কারণ প্রথম এবং দ্বিতীয় সূত্র, বা যাকে দ্বিতীয় সূত্র না বলে স্বাধীন সঞ্চালন সূত্র বা আরো একাধিক নাম রয়েছে, সেই নাম এর মাধ্যমে কোশ্চেন গুলো আসতে পারে। তারপরে দেখো অসম্পূর্ণ প্রকটতার সংজ্ঞা, উদাহরণ এবং অনুপাত, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 1 স্টার মারছি। ঠিক আছে, 1 স্টার না 2 স্টার মারি, কারণ 1 স্টার মারলে একেবারেই নিম্ন লাগছে। তাই অসম্পূর্ণ প্রকটতার যে সংজ্ঞা, কাকে বলে অসম্পূর্ণ প্রকটতা, তার যে উদাহরণ রয়েছে এবং অনুপাত রয়েছে, অবশ্যই সেটা একবার হলেও দেখে যেও। তারপর দেখো লিঙ্গ নির্ধারণ, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন 5 মার্কসের জন্য, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি এটাও 5 স্টার মেরে রাখছি, এটা 5 নাম্বারের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো জিনগত রোগের কারণ, লক্ষণ এবং চেকার বোর্ড, এইটা আবারও একটা ভালো কোশ্চেন, ভালো জায়গা, এটা এখান থেকেও প্রতিবার কিছু না কিছু কোশ্চেন দেয়, এটাও আমি 5 স্টার মারলাম। দেখো জিনগত রোগ কোনগুলো, জিনগত রোগ 3টে রয়েছে, ওই যে হাইপোথ্যালামাস, তারপরে তোমার হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, হাইপোথ্যালামাস কি আবার, আমি কি বললাম, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা। যাই হোক সেই যে 3টে রোগ রয়েছে, সেই 3টে রোগের কারণ, লক্ষণ এবং তাদের যে চেকার বোর্ডটা বানাতে হতো না, ওটা খেয়াল রাখো, কারণ এখান থেকেই চেকার বোর্ড করতে দেবে। তোমরা অনেকেই ভাবতে পারো যে এই যে 5 নাম্বার কোশ্চেন এক সংকর দ্বিসংকর জননের চেকার বোর্ড পরীক্ষায় হতে দেবে না, একবার সেটা দেবে না, দেবে তোমাদের এইখান থেকেই কোশ্চেন। দেখা হলো বললো স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধ মাতা, তাদের বিবাহ হলে সন্তান, পুত্র সন্তানের যে কি বলে অসুস্থ হওয়ার বা তোমার বাহক হওয়ার, অথবা বলতে পারে তার মধ্যে ওই ডিজিজটা আসার যে প্রবণতা, সেটা কি পরিমাণে রয়েছে সেই রকম কিন্তু নিতে পারে। তাহলে এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, কারণ এখান থেকে কোশ্চেন প্রতিবারই দেয়। তোমরা যদি একটা যে কোনো সেট খুলে নাও দেখতে পাবে ওখান থেকে কোশ্চেন ভরা রয়েছে। তারপরে দেখো জিনগত পরামর্শ বা এটাকে বলে জেনেটিক কাউন্সেলিং, এই জায়গাটা ভালোভাবে দেখে নিও, ও তোমাদের 3 নাম্বারের কোশ্চেন দিতে পারে, এর গুরুত্বটাও দেখে নিও, জিনগত পরামর্শ গুরুত্ব সংখ্যাটা দেখে নিও। চলো নেক্সট চ্যাপ্টার, অভিব্যক্তি এবং অভিযোজন, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ বেশি কোশ্চেন এই চ্যাপ্টার থেকেই থাকে, 5 নাম্বারের কোশ্চেনগুলো সব এখান থেকেই দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, সেক্ষেত্রে উড়ে মিলার পরীক্ষার গুরুত্ব এবং সীমাবদ্ধতা এবং উৎপন্ন পদার্থটা, এটা কিন্তু এই উৎপন্ন পদার্থটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তোমরা পারলে দেখি তো কমেন্ট করে জানাও উৎপন্ন পদার্থগুলোর নাম কি কি রয়েছে, বেশি না 3-4টে নাম রয়েছে, ওই নামগুলো জানাও। তারপরে দেখো অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী, উড়ে বাবা, এটা তো দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি এটা 5 স্টার না মেরে থাকতেই পারছি না। এটা 5 নাম্বারের জন্য প্রবলভাবে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তাই রেডি করে নাও। দেখো আমি আগের থেকে বলে দিচ্ছি, যখন এটা রেডি না করবে তখন তোমরা বিপদে পড়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে ল্যামার্ক এবং ডারউইনবাদ, ল্যামার্ক এবং ডারউইনবাদের যে সংজ্ঞা রয়েছে, তাদের যে প্রতিপাদ্য বিষয়গুলি, অর্থাৎ কোন কোন বিষয় নিয়ে তারা আলোচনা করেছিল, সেই বিষয়গুলো তোমার খেয়াল রাখো। ওই যে প্রাকৃতিক নির্বাচনবাদ, এই যে যোগ্যতমের উদ্বোধন, এই যে অস্তিত্বের জন্য সংগ্রাম, তারপরে এই যে টপিকগুলো যেগুলো বলছি, এগুলো কিন্তু 2 মার্কসের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমন সরাসরি বড় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, তাই আমি এটা 3 স্টার মেরে রাখতে বাধ্য হচ্ছি।
তাহলে দেখো ঘোড়ার বিবর্তন, এটাও 3 স্টার মারার মতো একটা কোশ্চেন। ঘোড়ার বিবর্তন বা ঘোড়ার জীবাশ্ম কিভাবে আমাদের বিবর্তনের সপক্ষে প্রমাণ দেয়, এরকম কোশ্চেনও দিতে পারে। সেক্ষেত্রে ঘোড়ার বিবর্তন অর্থাৎ ওই যে ঘোড়া এক এক করে যে তাদের যে বিবর্তনটা আমরা লক্ষ্য করেছি, ছোট ঘোড়া থেকে ধীরে ধীরে বড় হচ্ছে, সেই স্টেপগুলো প্রত্যেকটা ঘোড়ার নাম লিখে তাদের সম্পর্কে, যে এটার হাইট এতটা, এর একে অনেকটা অমুক পশুর মতো দেখতে, এর নাম এটা, একে অমুক কালের ঘোড়া বলে, এই সমস্ত টপিকগুলো লিখতে হবে আর তাদের বিবর্তনটা দেখাতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জায়গা ছোট ছোট কোশ্চেনগুলোর জন্য। মানে অ্যাকচুয়ালি সংজ্ঞা তো দিতেই পারে, সংজ্ঞা আর উদাহরণ, কিন্তু খেয়াল করে দেখো কিছু কিছু কোশ্চেন তোমরা পাবে ইয়েতে টেস্ট পেপারে। সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে যে সমসংস্থ অঙ্গ বা সমবৃত্তীয় অঙ্গ 9 কোনটা, এই জাতীয় কোশ্চেন রয়েছে। একাধিক এক্সাম্পল দিল, বলে ওর মধ্যে সমসংস্থ অঙ্গ 9 কোনটা অথবা সমবৃত্তীয় অঙ্গ 9 কোনটা, সেক্ষেত্রে একটুখানি মুশকিল হয়ে যেতে পারে। তারপরে দেখো নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। এই উদাহরণ পার্টটা একটু দেখে নিও, কারণ নিষ্ক্রিয় অঙ্গ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উদাহরণ হিসাবে তোমাদের এমসিকিউ কোশ্চেনে দিতে পারে। মানে উদাহরণ দেবে না, ধরো বললো যে নিকটেটেন পর্দা ড্যাশ অঙ্গের উদাহরণ, অথবা বলে দিল যে মানুষের ক্ষেত্রে একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও, তাহলে সেক্ষেত্রে উদাহরণ দাও বা মানুষের ক্ষেত্রে কোনটি, এইভাবে এমসিকিউ আকারে দিতেই পারে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এরপরে যেটা দেখো হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের গঠনটাও ভালোভাবে দেখে যাও, এটাও আমি 3 স্টার দিচ্ছি। হৃৎপিণ্ডের গঠন মানে হৃৎপিণ্ডের যে গঠনগুলো ছিল না, ধরো জলজ প্রাণীর ক্ষেত্রে এক ধরনের, তারপরে উভচর প্রাণীদের ক্ষেত্রে এক ধরনের, তারপরে ধরো যারা ডাঙায় থাকে উভচরে, অ্যাকচুয়ালি ওটা উভচরে, পক্ষী স্তন্যপায়ী, এদের যে বিবর্তন হলো হৃৎপিণ্ডের, সেই হৃৎপিণ্ডের বিবর্তনগুলো দেখাতে হবে। তারপর ভ্রূণতত্ত্বটা ইম্পর্টেন্ট, ওটা দেখে নিও। তারপরে যেটা রয়েছে এই যে 3টে টপিক, এই 3টে টপিক থেকে ঘুরিয়ে পড়ে কোনো না কোনোবার কোশ্চেন আসেই। দেখো অঙ্গ সংস্থানগত অভিযোজন, সেক্ষেত্রে ক্যাকটাস, রুই মাছ এবং পায়রা, এদের যে অভিযোজন সেটা অবশ্যই তোমাদের পড়ে যেতে হবে, নাহলে কি বলতো মুশকিলে পড়ে যাবে। কারণ কি, ক্যাকটাস, রুই মাছ আর পায়রা এদের ভিতর থেকে কোনো না কোনোটা প্রতিবাদ দেয়। আর শারীরবৃত্তীয় অভিযোজন, সুন্দরবনের গাছের ক্ষেত্রে যে অভিযোজন সেটা খেয়াল রেখো, আর উটের ক্ষেত্রে যে অভিযোজন সেটাও খেয়াল রেখো। অর্থাৎ উট তার দেহ থেকে যাতে জল না বেরিয়ে যায় সেই জন্য উট কি কি তার মধ্যে যে অভিযোজনগত বৈশিষ্ট্য হচ্ছে সেটা, আর সুন্দরী গাছ লবণাক্ত পরিবেশে বেঁচে থাকার জন্য সে যে অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো গ্রহণ করেছে সেটা, আর ক্যাকটাস কিরকম জল না বেরিয়ে যাওয়ার জন্য অভিযোজনগত বৈশিষ্ট্য গ্রহণ করেছে সেটা, রুই মাছের ক্ষেত্রে রুই মাছ তার জলে ওঠানামা করার জন্য পটকায় যে কি কি বৈশিষ্ট্য এনেছে নতুন নতুন সেটা, পায়রার ক্ষেত্রে ওড়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো প্রয়োজন, তারা কি কি অংশ, শারীরিক অংশ বাদ দিয়েছে, কি কি নিয়েছে, কি কি তারা ব্যবহার করছে, সেটাই হচ্ছে তার অভিযোজনগত বৈশিষ্ট্য, ওটাও খেয়াল রাখো। সবশেষে যেটা রয়েছে আচরণগত অভিযোজন, এটা আমার খুব মোস্ট একটা প্রিয় জায়গা, কারণ এই শিম্পাঞ্জি যে সমস্যার সমাধান পদ্ধতি রয়েছে এটা যেমন ইম্পর্টেন্ট, তার পাশাপাশি খুবই মজাদার, ছোটদের খুব ভালো লাগে যে শিম্পাঞ্জি কিভাবে স্টেপ বাই স্টেপ তার সমস্যাগুলো সমাধান করে থাকে। আর মৌমাছির ক্ষেত্রে ওয়াগাল নৃত্য কিন্তু খেয়াল রেখো, কারণ মৌমাছি তার নাচের মাধ্যমে মানুষদেরকে প্রভাবিত করেনি, কি করেছে তারা, সেই নাচের মাধ্যমে তাদের খাদ্য সংগ্রহ করে বেঁচেছিল, এইভাবে তারা তাদের জীবন চালিয়েছে। তো যাই হোক, মেন কথা হচ্ছে এই কোশ্চেনগুলো যদি পড়ে যাও, একবার স্ক্রিনশট মেরে নিতে পারো। এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে আর ভাবনা চিন্তা করার দরকার নেই, এর ভিতর থেকে কোশ্চেন আসবে, আমি গ্যারান্টি দিলাম। যদি না কোশ্চেন আসে তাহলে সেক্ষেত্রে আমি চ্যালেঞ্জ ডিলিট করে দিতে পারি, এমন স্টেপ নিতে পারি, কারণ এর বাইরে থেকে একটা কোশ্চেনও আসবে না। তোমাদের যদি কোনো স্কুলে এর বাইরে থেকে কোশ্চেন আসে না, বাইরে থেকে কোশ্চেন নেবে এটা ধরো না, ছেড়ে দাও, এর বাইরে থেকে কোশ্চেন আসতে পারে, কারণ স্যাররা এই কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে অন্য আকারে দেবে, তখন তোমরা বলতে পারো যে দাদা এটা অন্য জায়গা থেকে কোশ্চেন দিয়েছে, কিন্তু আমি তো জানি সেটা অন্য জায়গার কোশ্চেন না, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন, তাই তোমরা সেটা না মানতে পারো, তাই ছেড়ে দিচ্ছি। তোমরা এইটুখানি আমি বলতে পারি যে এর ভেতর থেকে কোশ্চেন তোমাদের আসবেই, এইটুখানি আমি গ্যারান্টি দিচ্ছি। এই যে 3টে জায়গা রয়েছে, এই 3টে জায়গার ভেতর থেকে কোশ্চেন আসতে চলেছে। আর আমি যদি এখানে ওভারঅল দেখি তাহলে সেক্ষেত্রে তোমরা এই কোশ্চেন ফলো আপ করলে তোমরা বায়োলজি যদি 40-এ পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা 33+ পেয়ে যাবে, আমি বলে দিলাম 33+ পেয়ে যাবে যদি এই কোশ্চেনগুলো ফলো করো। ঠিক আছে, তো আজকে আশা করি এই পর্যন্তই রাখলে ভালো হয়। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, সময় খুব কম, পড়লেই ভালো হবে। আর যদি অন্য সাবজেক্টের সাজেশন প্রয়োজন হয় তবে অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাও, আর যে কোশ্চেনগুলো তোমাদের চেয়েছিলাম সেগুলো কমেন্টে জানিও, বন্ধুদেরকে শেয়ার করে দাও ভিডিওটা। আশা করছি যে সাজেশনটা দিলাম এটা তোমাদের কাজে লাগবে। তো চলো আজ এই পর্যন্ত রইলো, টাটা।